একটি মানুষ কতটা দুঃসাহসিক হতে পারে, সেই দুঃসাহসকে জয় করেছে ফেনী রয়ন। শখের বশে দীর্ঘদিন ধরে সাপ উদ্ধার করে অবমুক্তর কাজে জড়িত রয়েছে। আজকে আমাদের ফেনীর পথের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী, ফুলগাজীর বাসিন্দা নজরুল ইসলাম অয়ন। দীর্ঘদিন ধরে তিনি শখের বশেই শুধু ফেনীই নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিষধর সাপ উদ্ধার করে অবমুক্ত করছেন। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তার এই শখের বশে তিনি কীভাবে সাপগুলো ধরছেন, তার কখনো তিক্ত অভিজ্ঞতা কিংবা নানান অ্যাডভেঞ্চারের তথ্য আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম সর্বপ্রথম জানতে চাইবো, যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন পিছনে, এটি আপনি কিনা? হ্যাঁ, আমি। আচ্ছা, এই যে মানুষ অনেক সাহসে বসে এগিয়ে আসতে চায় না, বা বন্যপ্রাণী দেখলে একটা ভয় দৌড় দেয়, বিশেষ করে সাপের ক্ষেত্রে মানুষের হার্টবিটও অনেকটা সচল থাকে না। এক্ষেত্রে আপনি আসলে এই যে কাজের সাথে কিভাবে জড়িত হলেন, কোন আঙ্গিকে জড়িত হলেন, এই বিষয়ে একটু বলতেন। সর্বপ্রথম আমি ছোটবেলা থেকে কিছুটা এমন ছিলাম। গ্রামের মানুষরা ইউজুয়ালি, বিশেষ করে ছোট বাচ্চারা দেখি যে অ্যানিমেল রিভিউজ করে, বিভিন্ন প্রাণীর উপর বিভিন্ন ধরনের নির্যাতন করে, মারে। তো আমি যখন তাদেরকে এটা করতে দেখতাম, তখন হচ্ছে আমার যেই পার্সপেক্টিভটা সেটা হচ্ছে পাল্টে যায়, যে ওরা তো মারছে, তো আমি এগিয়ে গেলাম হচ্ছে রক্ষা করার জন্য। আমার তাদের প্রতি মায়া হতো। তো সেখান থেকে হচ্ছে ছোটবেলা থেকেই কুকুর, বিড়াল বা বিভিন্ন প্রাণী যা চারপাশে পেতাম সেগুলো হচ্ছে যত্ন নেওয়ার চেষ্টা করতাম। এরপর পাশাপাশি একটা সময় গিয়ে সাপের প্রতিও আগ্রহ হলো। সাপ নিয়ে ধরার চেষ্টা করতাম সব সময়। এমনও হয়েছে যে সাপের লেজ ধরে টান দিয়েছিলাম। তো আম্মু এটা নিয়ে অনেক রাগারাগি করতো, পানিশমেন্ট দিত, যেহেতু ছোট ছিলাম। তো এরপর বড় হয়ে যাওয়ার পরেও হচ্ছে এই অবসেশনটা রয়ে গিয়েছিল। তো একটা পাবলিক গ্রুপে আমি কিছুটা লেখালেখি করতাম আনইউজুয়াল সাপগুলো নিয়ে। তো এরপর আমি বর্তমান যে সংগঠন নিয়ে কাজ করতেছি, সেই সংগঠন থেকেই হচ্ছে অফার আসে যে আপনার তো সাপ নিয়ে কিছুটা জানাশোনা আছে এবং আগ্রহ আছে দেখা যাচ্ছে, আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা। ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। তো ওনারা সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে বর্তমানে, এবং পাশাপাশি ফেনী, নোয়াখালী, কুমিল্লা জেলাগুলোর রেস্কিউগুলো আমি হ্যান্ডেল করে থাকি। ইন্ডিভিজুয়ালি যদি জানতে চাই, একদম ঠিক কবে থেকে আপনি সাপ যে ধরার কিংবা উদ্ধারের কৌতূহলটা কবে থেকে জেগেছে? এটা অ্যাকচুয়ালি আমার 3-3.5 বছর বয়স থেকে আমি কিছুটা চঞ্চল ছিলাম। তো তখন থেকেই এমন ছিলাম যে সাপ ধরে বই আমি ভরে ফেলেছিলাম। আমি এটার জন্য পানিশড করেছিল কিছুটা। তো এরপর থেকেই হচ্ছে যখন বুঝতে পারি যে সাপ বা হচ্ছে বন্যপ্রাণীগুলোর আমাদের যত্ন নেওয়া দরকার। সাপ ছাড়াও কি বন্যপ্রাণী উদ্ধার করেন? হ্যাঁ, বন্যপ্রাণী উল্লেখযোগ্য কি বন্যপ্রাণী উদ্ধার করেছেন? আমাদের দেশের লেপার্ড কেট আছে, যেটা হচ্ছে চিতা বিড়াল, এটা তো অনেকটা বিলুপ্ত প্রায়। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে বার্ন আউল বা হচ্ছে লক্ষ্মী পেঁচা আছে, চিল আছে। হ্যাঁ, এর পাশাপাশি আরো এমন অনেক কিছুই আছে। আমি চারপাশে যা পাই সব নিয়েই কাজ করার চেষ্টা করি, কারণ প্রতিটা প্রাণীর বাঁচার অধিকার আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি জানতে চাই, আপনি এখন পর্যন্ত প্রায় 200-র অধিক সাপ উদ্ধার করে অবমুক্ত করেছেন। একজন তিক্ত অভিজ্ঞতা, এমন কোনো তিক্ত অভিজ্ঞতা রয়েছে কিনা? তিক্ত অভিজ্ঞতা বলতে, সাপটা আসলে বরাবরই আমাদের বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে একটা ভিন্ন জিনিস। ওনারা সবাই হচ্ছে ভুল চোখে দেখে। তো যখনই যাই, প্রতিটা রেস্কিউ প্রায় হচ্ছে একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসে। বিশেষ করে যদি বলতে যাই যে মানুষ সাধারণতভাবে যে বাংলাদেশের সাপের সাথে একটা সম্পর্ক তারা জুড়িয়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে কিছু কুসংস্কারের পাশাপাশি যে সাপুরে জিনিসটা, সাপ মানে হচ্ছে সাপুরে, এছাড়া কেউ সাপটাকে ডিল করতে পারে না। সাপুরে মানে হচ্ছে অনেক কিছু, বা হচ্ছে তারা একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাসের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে। তো যখন আমরা রেস্কিউতে যাই, তা মানুষ রেস্কিউর জিনিসটা বুঝতে পারে না। তো অনেক সময় সাপুরে ভেবে ভুল করে, আমাদেরকে জিজ্ঞেস করে বাসে নিয়ে এসেছে কিনা, মন্ত্র জানি কিনা, কড়ি পড়া দিতে পারবো কিনা, কিভাবে ধরবো। তো এমন অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে প্রায় সব সময় যেতে হয়। এতে আপনি যে প্রশিক্ষণ নিয়েছিলেন কোথা থেকে, বা বর্তমানে কাউকে প্রশিক্ষণ দিচ্ছেন কিনা? সর্বপ্রথম প্রশিক্ষণ নিয়েছিলাম যখন আমাকে আমার সংগঠন থেকে প্রপোজাল দেয়, আমি অ্যাকসেপ্ট করিনি। এরপর হচ্ছে আমি একটু ফরচুনেট ছিলাম যে আমাদের প্রথমে কেউ যদি যুক্ত হয় তাহলে তাকে লার্নার বেছে যুক্ত হতে হয়।
আমাদের যে সংগঠন এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট সংগঠন, সবচেয়ে অ্যাক্টিভ রিস্ক সংগঠন। আমাদের 7 নম্বর লার্নার বেস চলতেছে, অর্থাৎ আমরা কিছুদিন পরপরই হচ্ছে আমরা নতুন নতুন স্টুডেন্ট নিয়ে থাকি, তাদেরকে আমরা থিওরিটিক্যাল ট্রেনিং দিই। সেখান থেকে অবজারভেশনে থেকে কিছুটা হচ্ছে থিওরিটিক্যাল ট্রেনিংগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারলে কোর বেছে নিয়ে আসা হয়, তারপর হচ্ছে মেইন বেচ। বাট আমি ফরচুনেট ছিলাম এই জন্যই যে আমাকে সরাসরি আমাদের মেইন টিমে যুক্ত করে নেওয়া হয়। আমার প্রথম ট্রেনিংয়ের পরপরই হচ্ছে আমি ফিল্ড ওয়ার্কে নেমে যাই, খুব অল্প সময়ে আমি ইমপ্রুভ করে ফেলি এবং খুব অল্প সময়ে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে গিয়েছি। আসলে ধরেন একদম আপনি ফেনীর উত্তরে যে উপজেলা ফুলগাজী, একদম গ্রামীণ একটি পরিবেশ, তো সেই গ্রামীণ পরিবেশে সচরাচর এই ধরেন সাপ উদ্ধার করা, অবমুক্ত করা অনেকেই ট্রল করে কিংবা হাস্যরসে পরিণত করে। এক্ষেত্রে আসলে সামাজিক যে একটি বেদি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, সেটিকে আপনি কিভাবে দেখেন বা সেটিকে কিভাবে ওভারকাম করেছেন, বা পারিবারিক আপনার চ্যালেঞ্জটি কেমন ছিল? ট্রল করার যে বিষয়টা, আমাদের তো বললামই আমরা আমাদের দেশের মানুষ কিছুটা বিভিন্ন জিনিস দিয়ে পিছিয়ে, বিশেষ করে শিক্ষার দিক থেকে এবং কুসংস্কার জন্য। তো আমরা কাজ করছি মূলত মানুষের কুসংস্কারগুলো দূর করার জন্য। আমাদের দেশে সাপের যে দুর্ঘটনা ঘটে, সেটি ঘটেই মূলত হচ্ছে যে কুসংস্কার আছে সেটার জন্য। ওজার কাছে যাওয়া, কবিরাজের কাছে যাওয়া, সাপে কামড় দেওয়ার পর সঠিক কী করতে হবে সেটা জান না, সাপটা কী জিনিস সেটা জান না, রিস্কের কী জিনিস সেটা জান না। তো এই আমি তো আগে থেকেই কাজ করতাম কুকুর বিড়াল নিয়ে। বাজারে যখন বা স্থানীয় এলাকাগুলোতে কুকুর বিড়ালকে খাবার দিতাম বা ট্রিটমেন্ট করতাম, তখনই অনেকেই বুঝতে পারতো না বিষয়টা যে স্বেচ্ছায় করা হচ্ছে। ওনারা ভাবতো হয়তো জব করতেছি, অনেকেই বলতো যে পড়াশোনা করে কুকুরের চাকরি নিলাম। এরপর সাপের বিষয়টা নিয়ে আসলো, সাপের বিষয়টা আসার পর ওনারা ভাবলো যে এখানে জব করতেছি বা একটা আর্ন করতেছি বা সাপুরে টাইপের কিছু। তো প্রথম দিকে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিলাম, অনেকেই বুঝতে পারেনি, কিন্তু আমার আগে থেকেই এলাকায় কিছুটা পজিটিভ ফেস ভ্যালু ছিল। পাশাপাশি ফ্যামিলিও কিছুটা পজিটিভ ছিল, যেহেতু পড়াশোনা করতেছি আমরা সব ভাই বোনই, আম্মু আব্বু সচেতন, ফ্যামিলি সচেতন। তো প্রথম দিকে ফ্যামিলিতে একটু রাগ করেছিল যখন অনেক বড় একটা সাপ নিয়ে বাসায় ঢুকি, সেই দিন সবাই একটু। দাঁড়া সাপ ছিল, প্রায় 6 ফিটের সাপ ছিল। রাখেন কোথায় সাপটা? সাপগুলা ইউজুয়ালি হচ্ছে রেস্কিউ করে নিয়ে আসার পরে আমাদের রিলিজ করতে একটু জায়গা নির্ধারণ করা, বন বিভাগের সাথে যোগাযোগ করার জন্য কিছুটা সময় লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে একটু কিছুদিন বলতে কয়েকদিনই আমি আমার বেডরুমে রাখি ইউজুয়ালি, নিজের তত্ত্বাবধানে রাখি যাতে কোনো সমস্যা না হয়। কোনো বক্সের মধ্যে বাঁধা থাকে কিনা? হ্যাঁ, বড় বক্সের মধ্যে রাখি যাতে। এরকম মনে হয় না রাতে সাপটা রেখে আপনি এসে ঘুমালেন, পরের দিন এসে দেখলেন সাপটা বক্সে নেই কিংবা আপনার রুমে ঘুরতেছে, এরকম হয়েছে কিনা কখনো? অ্যাকচুয়ালি এমন হওয়ার সম্ভাবনা থাকে, বাট ওভাবে কোনো কিছু হয়নি যে বিপদ হবে। সবসময় আমরা প্রিকশন মেনটেন করি আর হচ্ছে সাবধানতা অবলম্বন করেই চলি। রেস্কিউ করার সময় কি কি যন্ত্রপাতিগুলো ব্যবহার করেন আপনারা? রেস্কিউ করার সময় আমাদের স্নেক হুক আছে, স্নেক টং আছে, তারপর হচ্ছে সেফটি গ্লাস বা গগলস, পাশাপাশি হচ্ছে বাইট প্রুফ গ্লাভস থাকে, বাইট প্রুফ বুটস থাকে, ইত্যাদি জিনিসগুলো আমাদের মেনটেন করতে হয়। এই মুহূর্তে আপনার ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেস্কিউ টিম ইন বাংলাদেশ যে সংগঠনটি রয়েছে, এখানে সদস্য কতজন রয়েছে কিংবা তাদের কাজ কি সক্রিয় না অনেকটা নিষ্ক্রিয়, এই বিষয়ে যদি বলতেন। আমি আগেই বলেছিলাম যে আমাদের সংগঠনটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট সংগঠন। আমরা লাস্ট ইয়ার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাইছি, সবচেয়ে অ্যাক্টিভ রেস্কিউর সংগঠন আমাদের এটি। আমাদের প্রায় সব জেলাতেই আমাদের সংগঠনের সদস্যরা আছে। তারা সারা দেশব্যাপী কত হবে সদস্য সংখ্যা? আমাদের দেশব্যাপী প্রায় 500+ আমাদের রেস্কিউর আছে। কোন এজের রেঞ্জের মানুষজন এখানে আপনাদের এই সংগঠনে যুক্ত? আমরা সাধারণত হচ্ছে আমরা আন্ডার এজ কোনো রিস্ক করে আমরা নিই না, একমাত্র প্রাপ্তবয়স্কদেরকেই নিয়ে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে 18+ থেকে শুরু করে আমাদের অনেক সিনিয়র সদস্যরাও আছে। নারী সদস্য যুক্ত হয়েছে কিনা? জি, আমাদের অনেক নারী সদস্য আছে। তারা রেস্কিউ করে কিনা? কয়েকজন রেস্কিউ করে, আর এর পাশাপাশি ওনারা অন্যান্য বিষয়গুলোতে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে সাপের ছোবলের পর আমরা অনেক সময় দেখি অনেকে ওঝা কিংবা বিভিন্ন গ্রাম কবিরাজ দিয়ে অনেক বাজেভাবে আসলে ট্রিটমেন্টটা করায়, যেটা দেখা গেছে রোগীর উপকারের চেয়ে অপকারিতা বেশি হয়। এক্ষেত্রে আপনি সাপের রেস্কিউর সাথে জড়িত রয়েছেন, অনেকটা আপনাকে বিশেষজ্ঞ বলা যেতে পারে। এই ক্ষেত্রে সাপে যখন কামড় দেয় কাউকে বা ছোবল দিল, তখন আসলে তার সর্বপ্রথম প্রাথমিক চিকিৎসা কি করা উচিত বলে মনে করেন? সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সাপুরে বা ওঝা যারা আছে তাদের কাছে না যাওয়া। আমাদের দেশের সাপের দংশনের মৃত্যুর একটা অংশই হচ্ছে মারা যায়, তারা হচ্ছে সাপুরে বা ওঝার উপর বিশ্বাস করে তাদের কাছে গিয়ে সময় নষ্ট করে ফেলে। আমরা বলে থাকি সুস্থ মানুষের যে সাপের কামড়ে যদি ভেনামাস বাইট হয়, তাহলে হচ্ছে পরবর্তী 100 মিনিট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এই 100 মিনিটের মধ্যে যদি
অ্যান্টিভেনামটা নিয়ে নিতে পারে 12 ভাইলস যেটা, তাহলে মৃত্যুর সম্ভাবনাটা একদমই কমে যায়, নেই বললেই চলে। তো সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটা হবে যে শান্ত থাকা, ভয় না পাওয়া। অনেক সময় দেখা যায় অনেক মানুষ এমনও আছে যে অতিরিক্ত ভয়ের কারণে হার্ট অ্যাটাক করেই মারা যায়। তো শান্ত থাকতে হবে, দৌড়াদৌড়ি করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না, আর চিকন জিনিস সুতলি বা রশি দড়ি এগুলো দিয়ে বাঁধন দেওয়া যাবে না। যদি বাঁধনটা দিতে হয় তাহলে আমরা হাত ভাঙলে যেভাবে প্লাস্টার করে অনেকটা, সেরকম করে গামছা বা কোনো কিছু দিয়ে অনেক পুরো হাতটা পেঁচিয়ে নিব, যাতে জোরালো ভাবে না, যাতে খুব শক্ত না খুব নরম না, যাতে অ্যাটলিস্ট আমার 2টা আঙ্গুল ঢুকতে পারে। যদি হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গ্যাংগ্রিং হয়ে হাতটা পচে যেতে পারে, সেক্ষেত্রে রোগীর বাঁচার সম্ভাবনা আরো কমে যাবে। আপনি 200 অধিক সাপ উদ্ধার করে অবমুক্ত করেছেন, সবচেয়ে উল্লেখযোগ্য বিষধর সাপ কোনটি ছিল? আমাদের দেশ অনুযায়ী আমাদের দেশে বলা যায় যে ব্ল্যাক ক্রেট প্রজাতির যে সাপগুলো বা কালাস প্রজাতির যে সাপগুলো সেগুলোই হচ্ছে সবচেয়ে বিষধর। LD15 অনুযায়ী সাপের যে বিষের মাত্রা নির্ণয়ের একটা সাইন্টিফিক টার্ম আছে, সেটা হচ্ছে LD15। সেই অনুযায়ী ব্ল্যাক ক্রেটটাই সবচেয়ে ভেনামাস, আর এটাই আমি হ্যান্ডেল করেছিলাম বা রেস্কিউ করেছিলাম। আর একদম সর্বশেষ জানতে চাইবো, বর্তমানে আপনি এই সাপ উদ্ধার ছাড়াও আর কি কি কাজে যুক্ত রয়েছে? আমি পড়াশোনা তো করছি, পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি, বিশেষ করে ব্লাড এবং অন্যান্য যে মানবিক সংগঠনগুলো। এর পাশাপাশি আরেকটা সংগঠন আছে আমার, বা ক্লাব আছে, মার্শাল আর্ট ক্লাব, অর্থাৎ যে সেলফ ডিফেন্সের ক্লাব, ফেনী ড্রাগন কারাতে একাডেমি নামে। সেখানকার আমি বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করতেছি। এই যে বন্যপ্রাণী উদ্ধার, এটা আসলে আমি প্রথমে উপস্থাপনা বললাম এটি শখ, আসলে কি শখ নাকি এটা একজন মানুষ হিসেবে আমাদের পরিবেশের জন্য দায়িত্ব হিসেবে দেখেন? এটা শখ বা প্যাশন যাই বলি সেটা তো অবশ্যই আছে, সেটা ছাড়া তো এত দূর আসা সম্ভব ছিল না। পাশাপাশি একটা দায়িত্ববোধ আছে যে প্রাণীগুলো তো আমাদের এরা ইকোলজির একটা অংশ, আমাদের অধিকাংশ মানুষই জানে না, দেশের মানুষই জানে না এদের আমাদের প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা, বা এদের অবদান কি। আমাদের সাপ আমাদের ফসল রক্ষা করে। আমি যদি দাঁড়ার সাপের কথাই বলি, একটা দাঁড়ার সাপ যতদিন বেঁচে থাকে প্রায় 2.5 কোটি টাকার ফসল রক্ষা করে। তো আমাদের দেশে তো সাপ নিধন নির্বিচারে চলে, কারণ অধিকাংশ মানুষই এই সাপের যে গুরুত্ব সেটা সম্পর্কে অবগত নয়। তো কৃষি সম্পদের তথ্য অনুসারে প্রতি বছর ইঁদুর যে পরিমাণ আমাদের ফসল নষ্ট করে তার বাজার মূল্য প্রায় 100,000 কোটি টাকা। তো সেক্ষেত্রে দেখা যায় একটা দাঁড়ার সাপই শুধু সে যতদিন বেঁচে থাকে 2.5 কোটি টাকার ফসল রক্ষা করে থাকে। এর পাশাপাশি আমাদের আমরা নিত্য প্রয়োজন যেই মেডিসিনগুলো নিয়ে থাকি বা জটিল এবং কঠিন রোগের যে মেডিসিনগুলো নিয়ে থাকি, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যাটোফিল জাতীয় যে ওষুধগুলো আসে, ইভেন আমরা প্রতিদিন খাই, কম বেশি সবাই মেডিসিনগুলো নিই, সেটা পেইন কিলার বা ব্যথানাশক। সেটার যে কাঁচামাল সেটাও সাপের ভেনাম থেকেই আসে। পাশাপাশি সাপ আমাদের পৃথিবীকে আমাদের জন্য আবাসযোগ্য করে রাখে, বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়, তারপর ইঁদুর নিয়ন্ত্রণ করে থাকে, এগুলো দমন করে আমাদের পৃথিবীকে আমাদের আবাসযোগ্য করে রাখে। বর্তমানে টকবগে যুবক পড়ালেখা চলমান রয়েছে, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন, পরিবারের ক্ষেত্রে কিংবা জীবনের তাগিদে অন্য কোনো পেশায় চলে গেলে বা এই সাপ উদ্ধার রেস্কিউ যে বিষয়টা নিয়ে, এটিকে আপনি ভবিষ্যতে কিভাবে দেখছেন, যদি একদম সর্বশেষ কোয়েশ্চেন জানতে চাই? জিনিসগুলো আসলে প্যাশন থেকে, দায়িত্ববোধ থেকে, দুই জায়গায় থেকে, যেহেতু এগুলা কখনোই আসলে যায় না, অভ্যাসগুলো যায় না। যখনই দেখবো কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো সাপ বিপদগ্রস্ত হয়েছে, আমরা সাধারণত চেষ্টা করি সাপটাকে মানুষের সাথে যাতে সংঘাত না হয় সেটাই চেষ্টা করি, মানুষের যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সাপটাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পাশাপাশি মানুষকে সচেতন করা, সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তো এই জিনিসটা আশা করছি যতদিন বেঁচে আছি চলতে থাকবে। দর্শক, আমরা দীর্ঘক্ষণ ধরে কথা বলছিলাম ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা, ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থী নজরুল ইসলাম অয়ন। শখের বসেই ছোটবেলা থেকে টুকটাক আগ্রহ কৌতূহল থাকলেও তারা 3 থেকে 3.5 বছর এই দীর্ঘ সময় ধরে তিনি সাপ উদ্ধার করছেন এবং সেটি অবমুক্ত করছেন। যেখানে বন্যপ্রাণীর যে অধিদপ্তর রয়েছে তারা তাকে সহযোগিতা করছে অবমুক্তের পিছনে। তবে তার দাবি, যারা সচেতন মহল রয়েছেন কিংবা সমাজে গণ্য ব্যক্তিবর্গ রয়েছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বন্যপ্রাণী যে নিধন করা হয় সেটা থেকে যাতে অতি দ্রুত সকলে সজাগ থাকে, যাতে আমাদের প্রকৃতি বেঁচে যায়, আমি আপনি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ফেনীপত্রের বিশেষ আয়োজন এই জেলার মানুষের জন্য। আমরা এক একটি গল্প তুলে ধরার চেষ্টা করি এখানকার জনপদের মানুষের কল্যাণে।
আজকের পর্বে শুনেছেন একজন শিক্ষার্থী যে শখের বশেই তার সম্পূর্ণ সময়টি কাজে লাগাচ্ছেন নিজ দায়িত্ববোধ থেকে সাপকে উদ্ধার করে অবমুক্ত করার পিছনে। আমরা অন্য একদিন জানার চেষ্টা করব অন্য এক ভিন্ন গল্প। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সচেতন হওয়ার জন্য আমাদের এই লাইভটি আপনার নিউজ ফিড কিংবা স্বজন যারা রয়েছে সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।